নমস্কার। বিশ্ব বাংলা সংবাদের ফেসবুক লাইভে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই সময় ঘরে বসলেও কিন্তু বিশ্ব বাংলা চ্যানেলের তরফ থেকে তোমরা সবই জানতে পারছো। এই জন্য ওনাদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা আমার ক্লাসটা দেখতে থাকো। আমি আজকে দ্বাদশ শ্রেণীর একটা বিখ্যাত কবিতা কবি জীবনানন্দ দাশের শিকার পড়াবো। একটু আমি উৎসটা আগে বলে নিই। উৎসটা সম্পর্কে অনেকের দ্বিমত, অনেক সমস্যা থাকতে পারে। এটা প্রথম প্রকাশ পেয়েছিল কবিতা পত্রিকাতে। কবিতা পত্রিকায় আশ্বিন সংখ্যাতে প্রকাশ পাওয়ার পরে 1942 খ্রিস্টাব্দে 1942-তে 1942 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এটা বনলতা সেন কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা হিসেবে কিন্তু স্থান পেয়েছিল। তারপরে এটা মহাপৃথিবী বলে যে কাব্যটি জীবনানন্দের আছে সেখানে স্থান পায়। তো এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। এইবারে দেখো, জীবনানন্দ সম্পর্কে কিন্তু আমাদের অনেক রকম ধারণা আছে। কেউ বলেন তিনি নির্জনতম কবি, কবি সমালোচক বুদ্ধদেব বসু বলেছিলেন। আবার দেখো, কবি অন্নদাশঙ্কর রায় বলেছিলেন যে তিনি শুদ্ধতম কবি। আবার রবীন্দ্রনাথ তার চিত্রকল্পময়তা নিয়ে একটু বিদ্রূপ করলেও শেষমেশ শান্তিনিকেতন থেকে একটা পত্রে কিন্তু জীবনানন্দকে বলেছিলেন যে তোমার কবিতায় চিত্রকল্প আছে, রস আছে, দেখার আনন্দ আছে। তার পছন্দ হয়েছিল। আর ঠিক এই সুযোগেই আরেকজন বিখ্যাত কবি এবং সমালোচক, উনিও বলেছিলেন, বুদ্ধদেব বসুর কথা বললাম, তিনিও বলেছিলেন যে তার কাব্য বর্ণনা বহুল, তার বর্ণনা চিত্রবহুল, তার চিত্র বর্ণবহুল। সুতরাং আমরা কোথাও একটা খুব কমন জায়গাতে চলে আসি, সাধারণ জায়গাতে, যে জীবনানন্দকে আমরা নির্জনতার কবি বলবো, বাংলার কবি বলবো। তিনি বলেছিলেন খুব আনন্দ করে, আমি বাংলার কবি, এই বাংলার পাড়াগাঁয়ে বাঁধিয়াছি ঘর। হ্যাঁ, তিনি বঙ্গপ্রেমিক, মানুষ প্রেমিক, মানুষকে ভালোবাসতেন। এই বঙ্গ প্রকৃতির যত সৌন্দর্য, রূপ, রস, গন্ধ, স্পর্শ সব দু চোখ ভরে পান করতেন। অসাধারণ তার দৃষ্টিশক্তি, তার ঘ্রাণ শক্তি আরো দারুণ। তো দেখো, এইখানে আমরা অবশ্যই একটা প্রশ্ন তোমাদের করতে পারি যে কাব্য কবিতা পড়ার পরে আমরা জীবনানন্দ সম্পর্কে কি বলবো। এক কথায় বলতে গেলে আমরা এটাই বলবো যে অন্ধকারের সৌন্দর্য তার কাব্য কবিতার কিন্তু মূল প্রাণ, যেখানে মিশে আছে প্রকৃতি, নির্জনতা, সুরিয়ালিস্টিক চিন্তাভাবনা, পরাবাস্তবতাবাদ এবং একই সাথে জীবন মৃত্যু চেতনা। আমরা যে শিকারটা আজকে পড়ব, সেই শিকারের পরতে পরতে, প্রতিটি ছত্রে, উপমায়, চিত্রকল্পে রয়েছে কিন্তু জীবন মৃত্যুর চেতনা। দেখো, কবিতার একেবারে শুরুতে কিংবা পুরো কবিতাটা যদি দেখো ছাত্ররা, তাহলে দেখবে দুটো ভোরের কথা উল্লেখ আছে। দুটো ভোর। আমি একটু বোর্ডে যাই, তোমরা দেখো। শিকার, এইখানে দুটো ভোরের কথা কিন্তু তিনি বলেছেন। প্রথম ভোরে কি আছে? প্রথম ভোরটা কিন্তু একটা পরিবেশগত। এই পরিবেশের মধ্যে কি আছে? এই পরিবেশের মধ্যে গাছপালা আছে, আকাশ আছে। 3, দেখো পরিবেশ আছে, আবার মানুষ, জীবজন্তুদের কথাও কিন্তু আছে।
পরিবেশ দুইটা কিন্তু একেবারে দেখবে কাহিনীগত। এই কাহিনীগততে কি আছে, এখানেও কিন্তু পরিবেশ পাবে। এবং 2 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাদামি হরিণের কথা পাবে। এখানেও কিন্তু মানুষ আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই যে দুটো পরিবেশ এবং কাহিনী, এই পরিবেশ এবং কাহিনীর মধ্যেই কিন্তু রয়েছে কি, এক হচ্ছে চিত্রকল্প, আর 2 হচ্ছে জীবন মৃত্যু। আমরা দুটো ভোরের মাধ্যমে তোমাদের সেই নিসর্গ প্রকৃতির সাথে সাথে যে দারুণ চিত্রকল্প আছে, যে জীবন মৃত্যুর চেতনা আছে, সেটাই কিন্তু দেখাবো। দেখো, প্রথম ভোর আমি বলেছিলাম নিসর্গ প্রকৃতির চিত্র। আমি একটু বলে নিই, ভোর মানে আমাদের কাছে কিন্তু অসাধারণ একটা অনুভূতির। নতুন সকাল, সূর্যোদয়, পরিবেশ, প্রকৃতি মানেই কিন্তু আমাদের জীবনের প্রতীক। আমরা ভাবি বেঁচে গেলাম। আবার দেখো, জীবনানন্দ যেটা দেখাচ্ছেন যে ভোরে আমরা বাঁচি, কিন্তু তার মানে এই নয় যে ভোরে আমরা মরি না। জীবন মৃত্যুর চেতনা কিন্তু এখানেই। দ্বিতীয় ভোরে দেখো, যে বাদামি হরিণটাকে তোমরা দেখলে, কথাটা যে পড়লে, সেই বাদামি হরিণ কিন্তু একবারেও ভাবতে পারেনি যে নিশুতি অন্ধকার থেকে, জরায়ুর মতো অন্ধকার থেকে দারুণ লড়াই করতে করতে তাকে মরে যেতে হবে। সুতরাং জীবন আর মৃত্যুর চেতনা জীবনানন্দের দুটো ভোরেই কিন্তু আছে। প্রথম ভোরে প্রকৃতির কি রকম চিত্র দেখো। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আমাদের পুরাণ বলে আকাশ যদি নীল বর্ণ হয়, এই নীল রংটাও কিন্তু একটা প্রতীকী ব্যঞ্জনা। তোমাদের মনে পড়বে মহাদেবের কথা, বিষ গলায় রেখে দিয়েছিলেন, নীল বর্ণ ধারণ করেছিল তার গলা, তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। সেই নীল কিন্তু বিষের প্রতীক। এখানেই কিন্তু জড়িয়ে আছে মৃত্যু চেতনা। আবার অনন্ত সুন্দর নীলাকাশ, এটাও কিন্তু জীবনী শক্তির প্রতীক। আবার দেখো, চারিদিকে পেয়ারা, নোনা গাছের টিয়ার পালকের মতো সবুজ, এটাও কিন্তু জীবন। সবুজ রংটাই কিন্তু জীবনের প্রতীক। তাহলে আমাদের প্রথম ভোরে আমরা কি দেখব? কোথাও জীবন, কোথাও মৃত্যু, দুটোই কিন্তু জড়িয়ে আছে। আবার দেখো কত রকম চিত্রকল্প আছে। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। গধূলির রং মেখে ওই সলজ্জ মেয়েটি, সে কিন্তু জীবনকে আশা করে, সে বাঁচতে চায়। কিন্তু গধূলি এই ব্যঞ্জনাটা এসছে কিন্তু অন্ধকারাচ্ছন্নতার। এখানেও কিন্তু অল্প হলেও মৃত্যু চেতনা তার আছে। আবার দেখো পরের লাইনটায় চলে যাও, খুব দুর্দান্ত একটা উদাহরণ তিনি দিয়েছেন, টাইম অ্যান্ড টেম্পোরাল। একটা ইতিহাস পাবে, তিনি ইতিহাস সচেতন কবি, আমরা সেটা জানি। মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল। রানী ক্লিওপেট্রা, জীবনটা তার খুব সুখের ছিল না, উদ্দাম উচ্ছল। আর মদ আমরা জানি নেশার একটা জিনিস। সেই নেশার জিনিসের মধ্যে যদি মুক্ত রাখা হয়, তাহলে সেটা কিন্তু বিষক্রিয়া হয়। এই বিষ, নেশা, এই ক্লান্তি, এগুলোর মধ্যেই কিন্তু তার প্রাণোচ্ছল জীবনের প্রতীক। অর্থাৎ ওখানেও কিন্তু বাঁচার তাগিদ এইভাবেই, কখনো মৃত্যু, কখনো বাঁচা। এই জীবন মৃত্যু চেতনাই কিন্তু প্রথম ভোরে রয়েছে। আবার দেখো, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। আমি বলেছিলাম ইতিহাস সচেতন কবি। বনলতা সেনের কবিতাতে তোমরা পড়েছ, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এই যে দেখো,
টাইম অ্যান্ড টেম্পার ভোরে কি হলো, তার রংটা, তার উজ্জ্বলতাটা ফিকে হয়ে আসছে। এখানেও কোথাও একটা প্রচ্ছন্ন মৃত্যু চেতনা আছে। জীবন এবং মৃত্যু চেতনা এইভাবেই কিন্তু প্রতিটি ভোরের প্রতিটি লাইনে আছে। আবার পরের লাইনে যাও, হিমের রাতে শরীর মানে হচ্ছে খুব গরম। হিম যখন পড়ে তখন আমাদের শীত পায়, তো সেই শীতে কি হচ্ছে, দেশওয়ালি মানুষরা আগুন জ্বেলেছে। যে আগুনের একটা প্রতীকী ব্যঞ্জনা হচ্ছে সে ধ্বংসের প্রতীক, মৃত্যুর প্রতীকও, সে পুড়িয়ে ফেলে। কিন্তু এই আগুন কি করছে, ওই দেশওয়ালি ভাইয়াকে, দেশওয়ালি মানুষটিকে, গ্রামের মানুষটিকে বাঁচিয়ে রাখছে। তাহলে এখানেও তো জীবন মৃত্যুর চেতনা। হিমটা কিন্তু যখন খসে পড়ে, সেই খসে পড়াটাও কিন্তু যেমন শিশির, যেমন এখানে আরো একটা সুন্দর ব্যঞ্জনা আছে দেখবে, শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। শুকনো অসত্য পাতা, দেখো গাছে যখন অসত্য পাতাটা থাকে তখন সবুজ থাকে, তখন সেটা কিন্তু জীবনের প্রতীক। আবার যখন সে দুমড়ানো হয়ে দুমড়ে যখন নিচে পড়ছে, সেটা কিন্তু মৃত্যুর প্রতীক। এই জীবন মৃত্যুর প্রতীক। আগুনটা যখন জ্বালাচ্ছে, দেশওয়ালি ভাইয়ারা কিন্তু, দেশওয়ালির মানুষরা কিন্তু বাঁচতে চাইছে বারবার। দেখো এখানেও কিন্তু জীবন মৃত্যুর প্রতীক। সুতরাং ভোরের আরো সুন্দর সুন্দর চিত্রকল্প আছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, কুমকুম যেটা খুব উজ্জ্বল লাল, এখানে সেই জিনিসটাই কিন্তু অনেকটা ফিকে হয়ে গেছে। রোগা শালিকের মতো বিবর্ণ ইচ্ছা, মানে কি, রোগা শালিক মানে রুগ্নতার প্রতীক, বিবর্ণ ইচ্ছা মানে কি, একেবারে মৃত্যুর মতো প্রায় ক্ষীণজীবী। এই অল্প প্রাণতা, এই বেঁচে থাকার ক্ষীণ প্রচেষ্টা কিন্তু মৃত্যু চেতনার প্রতীক। সকালের আলোয় টলমল শিশিরের চারিদিকের বন ও আকাশ, শিশির টলমল করছে মানে কি, এটাও কিন্তু মৃত্যু চেতনার প্রতীক। সে আর ভাসছে না। আবার চারিদিকে বন আকাশ, বন মানে তোমরা জানো এটা সবুজের প্রতীক, প্রাণোচ্ছলতার প্রতীক, জীবনের প্রতীক। এই জীবনের মধ্যে আর একটা সুন্দর তাৎপর্যপূর্ণ উপমা আছে, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূরের পালকে তোমরা দেখবে দুটো রং থাকে, একটা নীল, আমি বলেছিলাম নীল কিন্তু এখানে বিষ কিংবা মৃত্যু চেতনার প্রতীক, আবার সবুজ কিন্তু জীবনের প্রতীক। তাহলে দেখো ময়ূরের মধ্যে, এই ময়ূরের পালকের মধ্যে যে সবুজ এবং নীল আছে, সেটাও কিন্তু জীবন মৃত্যুর প্রতীক। তাহলে দেখো আমি কতগুলো তোমাদের চিত্রকল্প দেখালাম, যেটা বুদ্ধদেব বসু বলেছিলেন যে তার কাব্য বর্ণনা বহু। সারা ভোরের মধ্যে কিন্তু বর্ণনা আছে। কিসের বর্ণনা? প্রকৃতির বর্ণনা। এই বর্ণনাগুলো আবার কি চিত্রবহুল। দেখো বর্ণনার মধ্যে কত চিত্র আছে, যেমন নীল আকাশের চিত্র আছে, পেয়ারা, নোনার গাছ, নোনা মানে আতা গাছ, এই আতা গাছের দারুণ যে সবুজ রং, অনন্ত নীলাকাশ, সেটাও কিন্তু একটা চিত্রকল্প। আবার পাড়াগাঁর বাসর ঘরে, মানে একটা গ্রাম্য বালিকা বধূর যে বাসর ঘরের চিত্র, সেটাও আছে। মিশরের রানী ক্লিওপেট্রা, তার উচ্ছল জীবনের চিত্র আমরা এখানে দেখি। আবার দেখো এই চিত্রগুলো, যেটা বুদ্ধদেব বসু বলেছিলেন, তার চিত্র বর্ণনাবহু, বর্ণবহু। বর্ণ মানে কি? রং। আমরা পরের ভোরে যাব, সেখানেও সবুজ পাবো, বাদামি পাবো, মেহগনি রং পাবো। আসছি ধীরে ধীরে। এখানে চিত্রকল্প তাহলে আরো কি পেলাম? আকাশের তারার চিত্র, রাখার জন্য শরীরকে দেশওয়ালি মানুষদের আগুন জেলে গা সেঁকে নেওয়ার চিত্র। কারণ এই কবিতাতে আসলে একটা সকালের কথা বলা হয়েছে। সেই সকালটা কিসের? আমরা
সেই সকালের এখানে পাবো, চিত্র আছে। প্রসঙ্গত আমি একটু আর একটা কবিতার কথা তোমাদের বলি। এই কবিতাটা লেখার আগে জীবনানন্দ ক্যাম্পে বলে একটি কবিতা রচনা করেছিলেন। ক্যাম্পে কবিতাটা ধূসর পাণ্ডুলিপি থেকে নেওয়া। ধূসর পাণ্ডুলিপির সেটাও পরিচয় পত্রিকাতে প্রথম বেরিয়েছিল। তো সেখানে কি দেখানো হচ্ছে, সে চিত্রটাও কিন্তু দারুণ। সেখানে ঘাই হরিণী, ঘাই মানে এখানে টোপ এই অর্থে ব্যবহার হবে। ঘাই হরিণীর ডাকে হরিণরা একের পর এক কিন্তু এসেছে, সেটা লোভে হোক, লালসায় হোক, প্রতারণাতে হোক, ভালোবাসার ফাঁদে হোক। কবিতাটা পড়লে দেখবে ভালোবাসার ফাঁদও হতে পারে। কিন্তু সেদিনও তারা এসে চিতাবাঘের কবলে পড়েছিল, মানে চিতাবাঘ তাকে শিকার করেছিল। যখন সকাল হলো তখন একের পর এক মৃত হরিণ পড়ে আছে। তো এই ক্যাম্পের সাথে কোথাও একটা কিন্তু সাদৃশ্য এই শিকারেরও আছে। ক্যাম্পে নিয়ে আমি আর একটা কথা বলে নিই। জীবনানন্দের একজন গবেষক যুক্তরাষ্ট্রের ক্লিন্টন বি সিলি, তিনি তাকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত করেছিলেন। এই টোপ কথাটা নাকি মানে অশ্লীল, এবং এইটাকে সজনীকান্ত, তখনকার দিনের শনিবারের চিঠির দোর্দণ্ড প্রতাপশালী একজন সম্পাদক, তিনিও কিন্তু জীবনানন্দকে আক্রমণ করতে ছাড়েননি। এবং সেই সুযোগ নিয়েই হয়তো সেদিন রবীন্দ্রনাথ বলেছিলেন যে তুমি শব্দ নিয়ে, মানে জীবনানন্দকে বলছেন যে শব্দ নিয়ে এত জবরদস্তি করো কেন। তারপরে অবশ্য সজনীকান্ত এবং এই ক্লিন্টন বি সিলি তিনিও কিন্তু ভুল বুঝেছিলেন, এবং পরে দুজনেই কিন্তু স্বীকার করেছিলেন যে জীবনানন্দের কবিতায় প্রকৃতপক্ষে কিন্তু চিত্র রূপকল্প আছে। আমাদের বিখ্যাত কবি শঙ্খ ঘোষ বলেছিলেন যে আধুনিক পাঠকরা রবীন্দ্রনাথে নয়, জীবনানন্দেই আনন্দ পাবে। যদিও এসব বিতর্কিত কথা, আমি সেটাতে যেতে চাই না। তবু ক্যাম্পের সাথে কোথাও একটা সুন্দর সাদৃশ্য আছে। সেদিনও কিন্তু হরিণ মারা গিয়েছিল, তাকে শিকার করা হয়েছিল, আজকেও কিন্তু শিকার করা হয়েছে। এই কবিতার মধ্যেও কিন্তু হরিণ শিকারের চিত্র আমরা পাবো দ্বিতীয় ভোরে। তাহলে তোমরা বুঝতে পারছো যে চিত্রকল্পগুলো কোথায় কোথায় আছে, এবং সেই চিত্রের মধ্যে প্রত্যেকটার মধ্যে দেখো একটা বর্ণ আছে, একটা রং আছে। বুদ্ধদেব বসুর কথাটাই আমি বলেছিলাম, তোমাদের ভাবতে আমি বলেছিলাম কোটেশনটা। ফলে এখানে নীল রং, লাল রং, সবুজ রং, সমস্ত এই রঙের কিন্তু ছটা আছে। এই প্রকৃতি রবীন্দ্রনাথের কাছে, এই জীবনানন্দের কাছে এত সুন্দর, স্নিগ্ধ, মনোরম, যে তিনি বারবার বলতেন, তার কবিতার মধ্যেও আছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। ফলে দেখো এই নিসর্গ প্রকৃতি তার কবিতার কিন্তু অন্যতম একটা নিদর্শন। যদি তোমাদের প্রশ্ন আসে যে প্রথম ভোর সম্পর্কে কবির বক্তব্য কি, বা প্রথম ভোরে কি আছে, তাহলে কিন্তু তোমাদের এই ভোরের চিত্রটাই দিতে হবে। স্নিগ্ধ, সুন্দর, শ্যামল, কোমল, পেলব যে একটা নিসর্গ চিত্র আছে ভোরের, সেই নিসর্গ চিত্রের মধ্যে যে প্রাণ আছে, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা আছে, সেটাই কিন্তু দিতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে জীবনানন্দ আসলে কিন্তু ভোগবাদী কবি। বারবার তিনি কিন্তু ঘুরে ফিরে বাংলায় আসতে চাইছেন। আমি একটু আগেই বলেছি, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই বাংলার সব কিছু তার এখনো পাওয়া হয়নি, তাই আবার তিনি ফিরে আসতে চাইছেন। এই জন্য এই প্রথম ভোরে কিন্তু নিসর্গ চিত্রের সাথে সাথে
জীবন মৃত্যুর চেতনাও জড়িয়ে আছে। প্রতিটি কীট পতঙ্গ পোকা মাকড় জীবজন্তু মানুষ প্রত্যেকের মধ্যে একটা বাঁচার সুতীব্র আকাঙ্ক্ষা আছে, জীবনানন্দেরও ছিল। তাই তিনি খুব আনন্দে একটা কথা বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই খুঁজিতে যাই না আর পৃথিবীর রূপ। পৃথিবী নয়, এই বাংলাই তার জন্মস্থান, জন্মভূমি। এর মধ্যেই তিনি কিন্তু জন্মেছেন, মরতেও চান এখানেই। তাই প্রকৃতির আঘ্রাণ তার চোখে মুখে বারবার লেগে থাকে, বারবার। সুতরাং ছাত্ররা বুঝতে পারলে যে প্রথম ভোরে কিন্তু তোমাদের নিসর্গ চেতনায় লিখতে হবে, ভোরের কথা লিখতে হবে, এবং তার পরের প্যারাতে তোমরা একটু অবশ্যই সেটা দেবে যে ভোরের প্রত্যেকটা এই নিসর্গ চিত্রের মধ্যে কিভাবে জীবন মৃত্যুর রহস্য আছে বা জীবন মৃত্যুর চিত্রকল্প আছে সেটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। আমরা এখন চলে যাব দ্বিতীয় ভোরে। খুব সুন্দর একটা চিত্রকল্প। প্রকৃতপক্ষে এখানেই কিন্তু আমি দেখিয়েছিলাম বোর্ডে, দেখো এটা একটা কাহিনী আছে। কাহিনীটা আমরা খুব সবাই জেনে গেছি যে একটা সুন্দর বাদামি হরিণের একটা লড়াকু জীবন, স্ট্রাগল। রবীন্দ্রনাথের সেই কথা মনে পড়বে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তো সেই বাঁচার অদম্য তাগিদ কিন্তু শুধু আমাদের মধ্যে নেই, শুধু কবি হৃদয়ের মধ্যে নেই। আমি একটু আগেই বলেছি জীবজন্তু পোকামাকড় থেকে সবার মধ্যেই কিন্তু আছে। দ্বিতীয় ভোরে সেই নিষ্পাপ হরিণের কথা আছে। দেখো ক্যাম্পের সাথে মেলাও, ক্যাম্পে কবিতার সাথে আমি তুলনা দিয়েছিলাম। ভোর, দ্বিতীয় ভোর, কাহিনীটা দেখো। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। দুর্ধর্ষ একটা উপমা। চিতাবাঘিনীর হাত থেকে বাঁচাতে গিয়ে সারা রাত এই হরিণ লড়াই করেছে, নক্ষত্রহীন, মানে সেখানে কোনো আলো ছিল না, সেটাও অন্ধকার, সেটাও কিন্তু মৃত্যু চেতনার প্রতীক। দেখো অন্ধকার থেকে আলো, মৃত্যু থেকে জীবন, এই চিন্তা ভাবনাটাই কিন্তু জীবনানন্দের ভাবনাতে কোথাও একটা পরতে পরতে লুকিয়েছিল। মেহগনি কি? মেহগনির রংটা হচ্ছে লালচে হলুদ। দেখো আমি লাল কথাটা তোমাদের বলেছি, লাল রংটা কিন্তু একটা প্রতীকী ব্যঞ্জনায় এখানে এসছে। সেই লালের মধ্যেও কিন্তু একটা আবেগ, উত্তেজনা, এটাও কিন্তু আছে, জীবনকে অনুভব করার তাগিদ আছে। আবার হলুদ রংটা দেখো বিশ্বস্ততা, আবেগ, আনন্দ, খুশি, এটারও কিন্তু একটা প্রতীক। তো মেহগনির অন্ধকার, মেহগনির মতো অন্ধকার মানে যে ওই অন্ধকারটা কিন্তু জীবনঘাতী, জীবনকে শেষ করবে। কিন্তু ওখানে সে কিন্তু কি দেখেছে? জীবনকে পাওয়ার, জীবনকে অনুভব করার, জীবনের তাগিদকে অনুভব করতে চেয়েছে, দারুণভাবে লড়াই করে বাঁচতে চেয়েছে। সুন্দরীর বন, সুন্দরী ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলের একটা গাছ, মানে নদীর এ প্রান্ত থেকে আরেকটা হচ্ছে ও প্রান্ত, মানে অর্জুন গাছ, যেটা হয়তো নদীর ধারে জন্মায় না, একটু উঁচুতে জন্মায়। মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত সে ছুটে বেরিয়েছে। কেন ছুটে বেরিয়েছে? নিজেকে বাঁচানোর জন্য। সুন্দর বাদামি হরিণ, বাদামি কথাটারও একটা তাৎপর্য আছে। বাদামি কথাটার তাৎপর্য খুব সহজ সরল, বিশ্বস্ততা আছে এর মধ্যে, একটা আরামপ্রিয়তা আছে। আসলে হরিণ বাঁচতে চেয়েছিল, বাঁচতে চাওয়ার জন্য সে এই ভোর অপেক্ষা করেছিল। এই ভোরের অপেক্ষা করেছিল কোন ভোর? ব্যঞ্জনাটা কিন্তু এখানেই। তার মানে আমাদের কাছে ভোর মানেই কিন্তু একটা বাঁচার আকাঙ্ক্ষা।
কিন্তু জীবনানন্দ দেখাচ্ছেন সব ভোরই কিন্তু শুধু বাঁচার আকাঙ্ক্ষা নয়, সেখানে মৃত্যুও থাকতে পারে। তাহলে হরিণের মৃত্যু হলো কেন? সে তো বাঁচতে চেয়েছিল, সে তো সারা রাত যুদ্ধ করে, কষ্ট করে, স্ট্রাগল করে, চিতাবাঘিনীর থেকে লড়াই করে, নিজেকে লুকিয়ে রেখে বনের মধ্যে দৌড়ে বাঁচার একটা দারুণ চেষ্টা করেছে এবং বেঁচেও গেছে। তারপরেই পড়বে যে সে মারা গেছিল। তাহলে কবি কি দেখাচ্ছেন? যে ভোর মানেই কিন্তু জীবন নয়, আবার ভোর মানেই কিন্তু মৃত্যু নয়। প্রতিটি ভোরের মধ্যে, প্রতিটি ভোরের ব্যঞ্জনার মধ্যে কিন্তু এই জীবন মৃত্যু থাকতেই পারে। ফলে লড়াই করে সূর্যের আলো দেখা মানেই কিন্তু জীবন পেয়ে যাবে, মৃত্যু তার হবে না, এটা কিন্তু শেষ কথা নয়। জীবনানন্দ বলেছিলেন নীল মৃত্যু উজাগর, কিংবা তার কবিতার আরো লাইন তোমরা পাবে, কখন মরণ আসে কেবা জানে। এখানেও রবীন্দ্রনাথের সাথে তোমরা মিল পাবে মৃত্যু চেতনার সম্পর্কে। মৃত্যু আসলে কিন্তু একেবারে পরম সত্য। জীবন যতটা সত্য, মৃত্যু তার চেয়ে কোনো অংশে কম নয়। ফলে দেখো এখানেও তোমরা জীবন মৃত্যুর চেতনা পাবে। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করেছিল। তাহলে এই ভোর বাঁচার, প্রাণকে ফিরে পাওয়ার। ফলে যখন সে আস্তে আস্তে লড়াই করে নেমে এলো, কোথায় নামছে দেখো, পরের লাইনে চলে এসো। এসেছে সে ভোরের আলোয় নেমে। কে? ওই সুন্দর বাদামি হরিণ। কোথায় লড়াই করছিল সে? অর্জুন থেকে সুন্দরীর গাছ পর্যন্ত, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, অদম্য বাঁচার তাগিদ। সুতরাং আমি আবারও বলবো, ভোগবাদী কবি জীবনানন্দ সবসময় প্রাণ শক্তিতে ভরপুর, কিন্তু পোড়ো জমি বা ওয়েস্টল্যান্ডে দেখিয়েছিলেন। এইটাই কিন্তু সুরিয়ালিস্টিক, এটা যন্ত্রণাবদ্ধ একটা জীবন। এই যন্ত্রণা, এই মৃত্যু, এই অশান্তি কোনো মানুষ, কোনো জীবজন্তুকে বাঁচতে দেবে না। সেই কারণেই তার স্ট্রাগল, সেই কারণেই তাকে লড়াই করতে হচ্ছে। দেখো ভোরের আলোয় নেমে এসে সে কি করছে? কচি বাতাবি লেবুর মতো সুগন্ধই ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বাতাবি লেবু যখন কচি থাকে, ছোট থাকে, গাছে ঝুলে থাকে, তখন তার রংটাও কিন্তু সবুজ থাকে। আমি একটু আগেই বলেছিলাম সেই সবুজ রংটা আসলে জীবনী শক্তির প্রতীক। ওই ছোট্ট বাতাবি লেবুটা বাঁচতে চায়, আরো বড় হতে চায়, অনেকদিন তার পরমায়ু। আবার দেখো কচি ঘাস, এই ঘাস, হরিণের ঘাস খাওয়াটা মানে কিন্তু জীবনকে ফিরে পাওয়া, ওটা তার খাওয়ার। ফলে দেখো বাতাবি লেবু এবং কচি ঘাসের এই সবুজ যে রংটা, এটাতেও কিন্তু জীবনী শক্তির প্রতীক। একজন গাছে ঝুলে বাঁচতে চাইছে, সেখানেও কিন্তু সবুজ রঙের আস্বাদন। একজন সেটাকে খেয়ে, মানে কচি ঘাস খেয়ে তার জীবন ধারণ করতে চাইছে, এখানেও কিন্তু জীবনের স্বাদ। ফলে সবুজ রংটাই কিন্তু জীবনের স্বাদের কথাই কিন্তু বলা হচ্ছে। ছাত্ররা পরের লাইনে যাও। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ, তীক্ষ্ণ মানে খুব ধারালো, যেটা গায়ে বিঁধে যায়। শীতল মানে ঠান্ডা। ঠান্ডা ঢেউ কি করবে? তার জীবনের সমস্ত ক্লান্তিকে দূর করবে, ধুলোবালি ময়লা পরিষ্কার করবে, শরীরটা তার সতেজ হয়ে যাবে। আনন্দে, আরামে সে কিন্তু
জীবনকে উপভোগ করবে। যে কারণে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউতে সে নেমে পড়ল, কারণ সে জানে যে আর সে মরবে না। সূর্যের আলো ফুটেছে, এখন আর চিতাবাঘিনী নেই, শিকারীর দল নেই, কোনো ঘাতক নেই, ফলে সে একেবারে নিশ্চিত যে সে বেঁচে গেল। তাই নদীতে স্নান করতে নেমে সে কি করবে, তার ইচ্ছেটা কি, সেটা কিন্তু পরের লাইনে আছে। দেখো, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। খুব স্বাভাবিক যে আমাদের ঘুম না হলে বাড়িতে মা বাবারা বলেন যে সকালবেলা একটু স্নান করে নাও, তাহলে ক্লান্তিটা কেটে যাবে। তো হরিণেরও তো ওই রকমই অবস্থা, সে তো সারা রাত ঘুরে বেড়িয়েছে। এই ঘুরে বেড়ানোর ফলেই তো তার জীবনে ক্লান্তি এসেছে, সেই ক্লান্তিতে সে বিহল হয়ে গেছে। কিন্তু সে যখন ভাবলো যে আমি বেঁচে গেছি, তখন কিন্তু আনন্দে ওটাকে আস্বাদ করার জন্য, জীবনটাকে আস্বাদ করার জন্যই কিন্তু সে কি করলো, নদীর ঢেউতে নেমে তার শরীরের সমস্ত জীর্ণতা, দীর্ণতা, ক্লান্তি, বিহলতা কাটিয়ে দিল। একটা আবেশ, এখানে আবেশ মানে কিন্তু অনুভূতি, একটা সুন্দর অনুভূতি, একটা জীবনের অনুভূতি। ক্লান্তি দূর করে যে জীবনের অনুভূতি, সেই অনুভূতিটাকে পাওয়ার জন্যই কিন্তু সে নদীতে নামলো। আশা করি এটা আমি বোঝাতে পারলাম। দেখো হরিণ কিভাবে জীবনটাকে ফিরে পেয়ে সে খুব আনন্দ পাচ্ছে। এখানেও কিন্তু ওই যে বললাম, জীবন মৃত্যুর চেতনা, সারা রাত অন্ধকারে লড়াই করে করে এখন সে জীবনকে অনুভব করেছে, যে জীবন কত আনন্দের, বেঁচে থাকা কত আনন্দের, তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি আছে। সেই অনুভূতি কিন্তু হরিণটা পেয়েছে। পরের প্যারা, অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে, খুব দারুণ সুন্দর চিত্রকল্প। দেখো এগুলো সব চিত্রকল্প। আমি বুদ্ধদেব বসুর কথা বলেছিলাম যে তার কবিতাতে চিত্র আছে, রবীন্দ্রনাথ বলেছেন চিত্র রূপময়। সেই চিত্র রূপময় দেখো এখানে আছে, অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু। জরায়ু মানে হচ্ছে মাতৃজঠর। মায়ের জঠরে, মায়ের গর্ভে যখন একটা শিশু থাকে, সে অন্ধকারের মধ্যে থাকে, সেখানে সূর্যের আলো পৌঁছায় না। ওই রকম মাতৃজঠরের অন্ধকারটা কোথায় ছিল? ওই বনের মধ্যে, যেখানে সূর্যের আলো ঢুকছে না, যে কারণে মৃত্যুর হাতছানি কিন্তু বারে বারে সে পেয়েছিল, বাদামি হরিণ পেয়েছিল। তাই অর্জুনের বন থেকে সুন্দরীর বন দৌড়ে গেছিল, দৌড়ে বেরিয়েছিল শিকারীর ফাঁদ থেকে সে নিজেকে বাঁচার জন্য। তাহলে দেখো, অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু, এখানে কুঞ্চন কথাটার অর্থ কি? সেদিয়ে থাকা, গুটিয়ে থাকা। মাতৃজঠরে একটা ভ্রূণ যেরকম গুটিয়ে থাকে, সংকুচিত অবস্থায় থাকে, হরিণও সংকুচিত ছিল। হরিণ বুঝতে পারছিল যে তার মৃত্যু অবশ্যম্ভাবী। এই অন্ধকার, শিকারীর দল, এই চিতাবাঘিনী তাকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না। তাই সে কুঞ্চিত অবস্থায় গুটিয়েছিল। আর এটাকে ছিঁড়ে, ছিঁড়ে মানে কি? ভেদ করে, লড়াই করে। দেখো সেই স্ট্রাগল। আমি সেই সুরিয়ালিস্টিক লাইফের কথা বলেছিলাম, পরাবাস্তবতাবাদের কথা বলেছিলাম। জীবনানন্দের কাব্যে আবেগ আছে, অনুভূতি আছে, প্রকৃতি আছে, নির্জনতা আছে, সবই ঠিক, কিন্তু তবুও অভিশপ্ত জীবন, বাইরের প্রতিকূলতা, আধুনিক মানুষের বীভৎস একটা অমানবিক মন কোথাও শিকারীর মতো কিন্তু লুকিয়েছিল। সেই যান্ত্রিক জীবনের
প্রতিকূল জীবনের চিত্রই কিন্তু এখানে আঁকা হয়েছে। ফলে জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো। দেখো আরো একটা সুন্দর চিত্রকল্প, ভোরের রৌদ্র। ভোরের রোদ মানে হচ্ছে খুব শান্ত, স্নিগ্ধ, সহজ সরল একটা আলো, যে আলো খুব পবিত্র, যে আলো দেখলে আমাদের বাঁচার অনুভূতি হয়, যে আলোর মধ্যে কিন্তু আমরা আনন্দ পাই। সমস্ত অন্ধকার সরে গিয়ে ভোরের প্রথম আলো যেরকম মানুষের মধ্যে একটা অনির্বচনীয় আনন্দকে নিয়ে আসে, স্নিগ্ধ ওই আলোটার মধ্যে কিন্তু জীবনের শক্তি লুকিয়ে আছে, কোথাও বাঁচার একটা আনন্দ লুকিয়ে আছে। ফলে একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার মতো, বিস্তীর্ণ মানে বিশাল, চওড়া, অনেকটা, উল্লাস মানে হচ্ছে আনন্দ, একটা বিশাল আনন্দ। কেন আনন্দ? কেন? সে বেঁচে গেছে। আমি একটু আগেই বলেছিলাম, হরিণটা বেঁচে গেল, বেঁচেছে বলেই সে ওই যে বাতাবি লেবুর মতো সবুজ, জীবনী শক্তির প্রতীক। ওই ঘাস, যে ঘাসটাই তার খাওয়ার, সেটা খেয়েছে, খাওয়ার পরেই কিন্তু সে ভাবলো যে আমি আরো একটু আনন্দে থাকবো, জীবন তো পেয়েছি। সেই জন্যই কিন্তু সে নেমেছিল নদীতে, তীক্ষ্ণ শীতল ঢেউতে। ফলে ছাত্ররা এই চিত্রকল্পকে আশা করছি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, বুঝতে পেরেছ। একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য তারপরের লাইনে চলে যাও, এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। সূর্যের সোনার বর্ষা, সোনা অর্থাৎ একটা সোনালি আলো। সোনা খুব মূল্যবান। এখানে সূর্যের প্রথম আলোটাও কিন্তু হরিণের গায়ে যখন পড়েছিল তখনও সে জীবনের মূল্যকে বুঝতে পেরেছিল। ফলে বর্ষার মতো কেন? বর্ষা যেরকম খুব সুতীক্ষ্ণ, গায়ে বেঁধে, ঠিক সেরকম সূর্যের আলোটা তার গায়ে বিঁধেছিল, তার গায়ে পড়েছিল। এই চিন্তার মধ্যেও কিন্তু, এই উপমার মধ্যেও কিন্তু একটা অসামান্য আনন্দের রেশ কোথাও আছে, একটা জীবনী শক্তিকে পাওয়ার অদ্ভুত একটা উল্লাস আছে। তারপরের লাইনটা খুব বিতর্কিত লাইন, অনেকেই অনেকভাবে এটাকে ব্যাখ্যা করেন। জীবনানন্দের ব্যাখ্যাটা আমি যাওয়ার চেষ্টা করছি। সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। সাহসে কেন? দেখো সাহসে কথাটা আছে, কিন্তু ওই হরিণ কিন্তু সাহসী। তার সাহস কোথায়? ওই স্ট্রাগল। চিতাবাঘিনীর হাত থেকে, শিকারীর হাত থেকে, অন্ধকারের হাত থেকে, মৃত্যুর হাত থেকে সে সাহস করে লড়াই করে কিন্তু বেঁচেছে। সাধে কথাটা কেন? জীবনের স্বাদ, মৃত্যুকে হারিয়ে দিয়ে মৃত্যুঞ্জয়ীর মতো জীবনের স্বাদ পাওয়াটাই কিন্তু তার পরম উদ্দেশ্য ছিল। সৌন্দর্যে মানে ওই জীবনের আনন্দটাকেই বলা হয়েছে সৌন্দর্য। আর নদীতে নেমে তীক্ষ্ণ শীতল ঢেউতে যখন সে শরীরটাকে ক্লান্তিবিহীন করে দিয়েছিল, তখন তার গায়ের মধ্যে একটা দারুণ সৌন্দর্য এসেছিল। ফলে এই সাধে, সাহসে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। কেন চমকাচ্ছে? আসলে হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার এই চেতনাটা কিন্তু একটা রাতের ভয় থেকে নিজেকে বিমুক্ত করার জন্য, কিংবা হরিণীর কাছে নিজেকে আরো আকর্ষণীয় করার জন্য, বা প্রাণ শক্তিতে জেগে ওঠার জন্য এই উপমাটা কিন্তু দারুণ একটা সুন্দর উপমা। হরিণীকে যেন সে বলতে চায় যে আমি সাহসী, জীবনের যুদ্ধে আমি কিন্তু লড়াই করে বেঁচেছি, তোমাদেরও বাঁচতে হবে।
এটাই কিন্তু সাহস। ফলে সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। নিশ্চিত উপমাটা বোঝা গেছে। একটা অসাধারণ চিত্রকল্প আছে, একটা অদ্ভুত শব্দ। দেখো, আমরা দ্বিতীয় ভোরের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছি? হরিণই বেঁচে গেল, হরিণ বেঁচে গেল, বাদামি হরিণ বাঁচল। সে জানে তাকে আর কেউ মারতে পারবে না। কিন্তু যখন সে নদীতে স্নান করতে নামলো, জীবনকে উপভোগ করতে নামলো, সবাইকে চমকে দেওয়ার জন্য প্রচেষ্টায় সে ব্রতী হলো, তখন একটা অদ্ভুত শব্দ সে শুনল। এখানে প্রশ্ন আসে, শব্দটা অদ্ভুত কেন? খুব সোজা, যে শব্দটা আমরা আগে কোনোদিন শুনিনি, অন্তত হরিণ এটা আশা করেনি যে এই ঘন জঙ্গলের মধ্যে এরকম একটা শব্দ সে শুনবে। সেই কারণেই কিন্তু এটা অদ্ভুত শব্দ। সেই অদ্ভুত শব্দ শোনার পর কি হলো? নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। মচকা ফুল একটা লাল ফুল, যদিও ওই মচকা ফুলের পাতাটা দেখবে একবারে গভীর মানে লাল বর্ণ নয়, অল্প একটু ছিটে ছিটে থাকে। এখানে সম্ভবত চিত্রকল্পটা এরকমই ধরা হয়েছে যে শিকারী তাকে গুলি করেছিল নদীতে স্নান করার সময়, ওইখানেই কিন্তু তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আর ওই রক্তটা জলের সাথে মিশে মচকা ফুলের পাপড়ির মতো লাল জলে মেশা রক্তটা কিন্তু ভেসে উঠেছে। একটা বীভৎস উপমা, মৃত্যুর একটা চেতনা। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। ফলে বুঝতে আমাদের সমস্যা হলো না, ওই নিষ্পাপ বাদামি হরিণকে জঙ্গলের ভেতর থেকে কোনো একজন শিকারী বন্দুকের গুলি করে তাকে মেরে ফেলল। আগুন জ্বলল আবার। দেখো ছাত্ররা, আগেও একটা এরকম উপমা ছিল, আগুন জ্বেলেছে। আবার এখন একটা উপমা দেখো, আগুন জ্বলল আবার। তা আগে জ্বেলেছে কেন? কে জ্বেলেছে? দেশওয়ালি মানুষ, নিজেকে বাঁচাবার জন্য, শরীরকে গরম করার জন্য, সেটাও বেঁচে থাকার লড়াই। কিন্তু এইখানে দেখো, আগুন আবার জ্বলল কেন? দ্বিতীয়বার আগুন জ্বলার তাৎপর্য কি? এরকম প্রশ্ন আসতে পারে। সেটা খুব সহজ। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, অর্থাৎ হরিণের সুস্বাদু মাংসটাকে রান্না করার জন্য ওই অমানবিক শিকারীর দল তারা আগুন জ্বেলেছিল আবার। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে, নক্ষত্রের নিচে মানে ওই ভোরবেলায় নক্ষত্র আছে, ওরকম একটা স্নিগ্ধ পরিবেশের মধ্যে ঘাসের বিছানায় বসে, এটা ঘাসের বিছানা মানে খুব নরম, একটা দারুণ বিলাসী একটা মনোভাব, আয়েসি একটা মনোভাব, শরীরটাকে এলিয়ে দিয়ে পুরনো শিশির ভেজা গল্প। পুরনো শিশির ভেজা গল্প মানে, শিশির ভেজা গল্প মানে ঠান্ডা গল্প, মানে কি পুরনো দিনের গল্প। কে এই পুরনো দিনের গল্পটা করছে? গল্প করছে ওই শিকারীর দল। তারা এরকম আগে বহুবার খেলায় মেতে উঠেছে, একটা অমানবিক খেলায় মেতে উঠেছে। নিরীহ পশুকে আজও তারা শিকারের খেলায় মেতে উঠছিল। সেই খেলা, সেই গল্প করতে করতে হরিণের সুস্বাদু মাংস খাওয়ার মজাটাই আলাদা। আর একটা লাইন আছে দেখো, সিগারেটের ধোঁয়া। শহর অঞ্চলের ওই অমানবিক যন্ত্র সভ্যতার কবলে পড়ে
ওই অমানবিক মানুষগুলো কেমন যেন মানবিকতাকে হারিয়ে ফেলেছে। নিষ্পাপ পশু আজ তাদের শিকারের বিষয় হয়ে উঠেছে। এই কদর্যতা, এই সুররিয়ালিস্টিক চিন্তাভাবনা, এই যান্ত্রিক চিন্তাভাবনা, এই অমানবিক চিন্তাভাবনার প্রতিবাদ করেছেন কিন্তু জীবনানন্দ। ফলে শিকার আমরা সবাই, শুধু মানুষ নয়, নিষ্পাপ হরিণকেও শিকার করে মানুষ। ক্যাম্পে কবিতাতে হরিণকে শিকার করেছিল আরেকজন জন্তু। এখানে আমরা কি দেখলাম? নিরীহ নিষ্পাপ হরিণকে শহুরে সভ্যতার মানুষ, টেরিকাটা মানুষ, বিলাসী মানুষ, আরামপ্রিয় মানুষ শিকার করে। খুব যন্ত্রণার। দেখো, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। টেরিকাটা মানে সুন্দর সুদৃশ্যভাবে চুল আঁচড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ শহুরে মানুষরা তো খুব পরিপাটি করে চুলে চিরুনি দেয়, অর্থাৎ এখানে সুসভ্য মানুষ, এখানে বিলাসবহুল মানুষ, শহুরে মানুষের কথাই কিন্তু বলা হয়েছে। এলোমেলো কয়েকটা বন্দুক, এলোমেলো কয়েকটা বন্দুক মানে শিকারের কাজ শেষ, খুব সাকসেস পেয়েছে, সফলতা পেয়েছে। নিরীহ হরিণকে মেরে দারুণ একটা উল্লাস, দারুণ একটা আনন্দ পেয়েছে। সেই জন্য দেখো, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম, চমৎকার একটা উপমা। হিমের মধ্যে কিন্তু মৃত্যু চেতনা আছে। হিমটা কিন্তু ঠান্ডা। হরিণটা যে মরে পড়ে আছে সেটাও কিন্তু হিম মানে ঠান্ডা, তার জীবনী শক্তি নেই, ওখানে জীবন নেই। নিষ্পন্দ, ওখানে প্রাণ শক্তি নেই, নাড়ি চলছে না, সেই জন্য কোনো স্পন্দন নেই। নিরপরাধ ঘুম অর্থাৎ শীতল মৃত্যু। নিরপরাধ ঘুম, মানুষের ঘুমের মধ্যে কিন্তু সমস্ত ক্লান্তি কেটে যায়। ঘুমিয়ে থাকা মানুষের মুখ কিংবা ঘুমিয়ে থাকা জীবজন্তুর মুখটাকে দেখবে নিরপরাধ লাগে, তার মধ্যে কোনো ক্লান্তি নেই, শান্তি নেই, নিষ্পাপভাবে সে কিন্তু ঘুমিয়ে থাকে। হরিণটা এইভাবেই মরে পড়ে আছে। অর্থাৎ দেখো, সহজ সরল ওই হরিণটা শহুরে টেরিকাটা মানুষের শিকার হয়ে গেল। জীবনানন্দ আধুনিক সমাজের কাছে এই প্রশ্নটাই কিন্তু করেছেন বারবার। আমরা কি শিক্ষিত হয়েছি? আমরা কি সুসভ্য? আমরা কি মানবিক? যদি মানবিক হতাম, সুসভ্য হতাম, শিক্ষিত হতাম, তাহলে এরকম ভাবে নিরীহ নিষ্পাপ শিশু সুলভ একটা হরিণকে আমরা শিকার করতাম না। কি দোষ ছিল তার? কিছুই দোষ নেই। আমাদের আরামপ্রিয়তা, বিলাসপ্রিয়তা, আভিজাত্য, আমাদের শখ আহ্লাদ চরিতার্থ করার জন্য আমরা মৃত্যুর খেলায় মেতে উঠি। এইভাবেই তো মানুষ আজও শিকার হচ্ছে মানুষের কাছে, জীবজন্তু আজও শিকার হচ্ছে মানুষের কাছে। দেখো কোথায় সুরিয়ালিস্টিক জীবন, কত যন্ত্রণাময় জীবন। দেখো, এখানেই কিন্তু নৃশংসতা আছে। ফলে হরিণের মৃত্যু হলো। হরিণ কবির মতো, এখানে হরিণ মানে কি? আমাদের প্রাণ হরিণ, আমাদের প্রাণের বাসনা, জীবন। একটা প্রশ্ন রেখে গেল হরিণ। সমাজের কাছে, সুসভ্য মানুষের কাছে হরিণ একটা প্রশ্ন রেখে গেল, আমার মৃত্যুর জন্য দায়ী কে? আমাকে মরতে হলো কেন?
আমি তো বাঁচতে চেয়েছিলাম। ফলে শিকার কবিতার নামকরণটাও কিন্তু অসাধারণ। আমি আবারও বলি, যদি শিকার কবিতার নামকরণ আসে তখন তোমরা এইভাবে লিখবে যে সাহিত্যে নামকরণ অনেক ধরনের হয়। কখনো চরিত্রভিত্তিক নামকরণ, কখনো ঘটনাভিত্তিক নামকরণ, কখনো সংখ্যাভিত্তিক পর্বভিত্তিক নামকরণ হয়, আবার ব্যঞ্জনাভিত্তিক নামকরণ হয়। প্যারাতে তোমরা লিখবে যে শিকার কথাটা কিন্তু কোনো চরিত্রের নাম নয়, কোনো ঘটনা কিংবা সংখ্যা কিংবা পর্বের নাম নয়। আসলে এর মধ্যে একটা সুতীব্র ব্যঞ্জনা রয়েছে। আমি যে ব্যঞ্জনার কথাটা বললাম, যে এখানে নিষ্পাপ হরিণ, নিষ্পাপ জন্তু, তাকে এখনো মানুষরূপী বর্বর অসভ্য জন্তুদের দল কিন্তু শিকার করে। কোথাও আমাদের বিবেকবোধ হারিয়ে গেছে, কোথাও আমাদের মনুষ্যত্ব আর নেই। তাই এই নিষ্পাপ সহজ সরল জীবজন্তুকে আমরা এখনো শিকার করি। আমাদের মানুষের সমাজেও কিন্তু এই শিকার অব্যাহত, শুধু জীবজন্তুর জগৎ নয়। কিন্তু কবির রক্তক্ষরণ এখানেই, যখন সুসভ্য মানুষ জীবজন্তুকে হত্যা করে, অসহায় জীবজন্তুকে হত্যা করে, তাহলে আমাদের শিক্ষার দাম কোথায়? তাহলে আমাদের মানবিকতার দাম কোথায়? তাহলে আমাদের সভ্যতার দাম কোথায়? ফলে নামকরণের মধ্যে কিন্তু একটা সুন্দর ব্যঞ্জনা আছে। এই ব্যঞ্জনাটা কিন্তু তোমাদের আলোচনা করতে হবে এবং শেষে উল্লেখ করতে হবে, ঘটনা থাকলেও এই সুতীব্র ব্যঞ্জনা থাকার জন্য শিকার কবিতার নামকরণ সার্থক এবং সঙ্গত হয়েছে। আমি খুব ইম্পর্টেন্ট লাইনের মধ্যে চলে যাই, যেগুলো তোমাদের প্রশ্ন আসে। যেমন প্রথম বড় প্রশ্ন বললাম যে প্রথম ভোর, এই ভোরের তাৎপর্য কোথায়? আমি বলেছিলাম জীবন মৃত্যুর চেতনা, নিসর্গ প্রকৃতির চেতনা লিখবে। আর দ্বিতীয় ভোরে কি আছে? কাহিনীগত একটা ব্যাপার আছে, সেটা কিভাবে বাদামি হরিণ এত লড়াই করার পরেও মারা গেল, সেই মৃত্যুর চেতনার মধ্য দিয়ে জীবনানন্দের অভিব্যক্তি কি, জীবনানন্দ কি বলতে চেয়েছেন, কিভাবে তিনি তার প্রতিবাদ করেছেন, তা লেখো। এরকম একটা বড় প্রশ্ন কিন্তু আসবে। 5 নম্বরের প্রশ্ন মানে তোমরা জানো 150টা শব্দে লিখতে হয়। এছাড়াও আরও অনেকগুলো ইম্পর্ট্যান্ট লাইন আছে। যেমন দেখো, মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল। মিশরের মানুষীকে, উক্তিটির তাৎপর্য লেখো। আগুন জ্বেলেছে, এই লাইনটারও কিন্তু ব্যাখ্যা করতে বলবে এবং এর সাথে জুড়ে দেবে পরের যে আগুনের প্রসঙ্গটা আছে। দেখো যে আগুন জ্বলল আবার, কেন আগুন জ্বলেছিল? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, এটা থেকেও প্রশ্ন আসতে পারে। আবার দেখো আরও ইম্পর্টেন্ট লাইন, মেহগনির মতো অন্ধকারের সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করেছিল। কোন ভোর? কিভাবে সে অপেক্ষা করেছিল? এর পরিণতি কি হয়েছিল? এর পরেও আরো ইম্পর্টেন্ট লাইন আছে, যেমন সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। আমি এ ব্যাখ্যাও দিয়েছি। আমি বলেছিলাম যে নিজেকে মুক্ত রাখার জন্য, সাহসিয়ানা দেখানোর জন্য, হরিণের কাছে নিজেকে আকর্ষণীয় করার জন্য এবং প্রাণ শক্তিতে ভরপুর জেগে ওঠা হরিণের বাস্তব চিত্র কিন্তু এখানে আছে। মচকা ফুলের পাপড়ির মতো লাল, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। মচকা ফুল কি? মচকা ফুলের পাপড়ির মতো লাল কি হয়েছিল?
এই পরিণতিটা কি সেটাও কিন্তু দেখাতে হবে এখানে। পরের তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প। তো শিশির ভেজা গল্প বলতে কি বোঝানো হয়েছে? পুরনো দিনের গল্প, যে গল্পটার মধ্যে একটা দারুণ আনন্দ আছে। ওই যে টেরিকাটা মানুষ, বিলাসবহুল জীবনযাত্রা ময় যে মানুষ, শিকারী মানুষ, নৃশংস মানুষ, লোভী মানুষ, তার চিত্রই কিন্তু এখানে আছে। আবার দেখো টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এখানেও কিন্তু একই উপমা আসবে, শুধু টেরিকাটাটা যোগ করে দেবে যে দারুণ বিলাসী মানুষ, পরিপাটি করে চুল আঁচড়ানো, শহুরে সভ্যতার প্রতীক। এটা হচ্ছে টেরিকাটা। একেবারে শেষের লাইনও কিন্তু ইম্পর্ট্যান্ট, এলোমেলো কয়েকটা বন্দুক, মানে আমি বলেছিলাম শিকারের সফলতা, সফল শিকারী ওরা, যে কারণে বন্দুকগুলো অগোছালোভাবে ঘাসের ওপরে পড়ে আছে, এবং একইভাবে তারা সিগারেট খেয়ে ধোঁয়া উড়িয়ে একটা সুসভ্যতার পরিচয় দিয়ে, যদিও সেটা সুসভ্যতা নয়। আমি এখানে বলেছিলাম যে কবি এখানে প্রতিবাদী, আমাদের সমাজের এই যান্ত্রিক ক্লেদাক্তময় যে চেহারাটাকে, ঘুণ ধরা চেহারাটাকে তিনি তুলে ধরেছেন। এইখানে হরিণটার ঘুম কিন্তু নিস্পন্দ এবং নিরপরাধ, অর্থাৎ চুপচাপ মাটিতে সে পড়ে আছে। ফলে এই প্রত্যেক কটা লাইনই কিন্তু ইম্পর্টেন্ট, এবং তোমরা জানো যে 1 নম্বরের প্রশ্ন মানেই কিন্তু উৎস সহ 20টা শব্দের মধ্যে লিখবে। আর এমসিকিউর জন্য তোমরা জানো যে শুধু অপশানটা ক খ গ ঘ 4টে দাগের কোনটা রাইট সেটাই লিখতে হবে। আর 5 নম্বরের যে প্রশ্নগুলো বললাম সেগুলোর জন্য কিন্তু তোমাদের 150টা শব্দ ব্যবহার করতে হবে। তবে 150টার একটু বেশি কম হয়ে গেলে কোনো সমস্যা হয় না, এটাই তোমাদের ভাবতে হবে। ফলে শিকার কবিতার অসামান্য একটা তাৎপর্য। শিক্ষিত শহুরে মানুষ, বিলাসী মানুষ আজও যান্ত্রিক সভ্যতার কবলে পড়ে জন্তু শিকার করছে। মানুষের জীবনেও, মানুষের সমাজেও শিকার অব্যাহত।